আমাকে নার্ভাস করার জন্য কান কিলঘুষি দিতে থাকে, চট দিতে থাকে। আমি আমার কেন্দ্রীয় সভাপতি দেলোয়ার হোসেন সাইদি ভাই সহ আমরা একসাথেই সেখানে থাকতাম। ডান হাত, বাম হাতের এই পিছনের অংশগুলো, আপনার পায়ের অংশ, আপনার হাঁটু, আপনার উরু, আপনার পিছনের যে কোমরের সাইডগুলো, এগুলোতে আপনাকে টর্চার করা। বহু বেড়াই আমরা অ্যারেস্ট হওয়া থেকে ধরেন বেঁচে গিয়েছি আল্লাহ সহযোগিতায়। এজন্য সাহসটা থাকে যে ঠিক আছে করে যায়। তো এই জন্য আমরা যাওয়ার চেষ্টা করলাম, আমি চাচার কান্নাকাটির কারণে। তো আমি গাড়িতে উঠলাম, ওঠার পরে ওঠার সময় আমি দেখলাম যে ওখানে আশেপাশে কেউ নেই, পুলিশের গাড়ি নেই, ডিবি নেই। ভাবলাম মনে হয় একটু সিকিউর আছে, তাহলে উঠে যাই। ওঠার পরে কিছুক্ষণ পরে, সেটা ছিল আরামবাগ নয়াদিগন্ত অ্যান্ড নটরডেম কলেজের সামনের যে অংশটা, এই জায়গায় মাঝামাঝি। সেখান থেকে গাড়ি একটু সামনে গেল, ইত্তেফাক মোড় আছে, ইত্তেফাক মোড় হয়ে সায়দাবাদ হয়ে গাড়ি আসতে হয়। তো ইত্তেফাক মোড়ে আসার পরে গাড়িটা থেমে গেল। সেখানে থেমে যাওয়ার পরে আমার একটু মনে হলো যে কিছু একটা মনে হতে যাচ্ছে। তারপরে দেখলাম দুজন সিভিল আপনার সাদা পোশাকে এরকম, এবং তার পিছনে পুলিশের কিছু বাইরে আছেন। তারা একসাথে উঠলেন, উঠে খুঁজাখুঁজি শুরু করতে থাকলেন প্রত্যেকটা সিটে, এবং স্পেশালি F1 যে সিটটা আমার ছিল, দেখলাম যে খুঁজতেছে। F1-এ এসে এখানে কে বসা আছে, কী অবস্থা না দেখেই টাস করে এরকম বুড়ে তারা তুলে ফেলে আর কি। এনিওয়ে, তো এরপরে ওই জায়গাতেই আপনাকে নার্ভাস করার জন্য, আমাকে নার্ভাস করার জন্য কান কিলঘুষি দিতে থাকে, চট দিতে থাকে, এবং একটা আতঙ্ক সৃষ্টি হয়েছে গাড়ির মধ্যে। সবাই বুঝতে পারছিল না কী হচ্ছে আসলে। আমার হাতে আমার মোবাইল কল যা ছিল সব কিছু নিচে পড়ে গিয়েছে। তারপরে একটা পর্যায়ে তারা আমার সাথে কেউ আছে কিনা জানতে চাইলো, আমি বললাম না। তারপরে আমাকে নিয়ে যাওয়া শুরু করলো। নিয়ে যাওয়ার সময় ড্রাইভারের পাশে যে গাড়ির একটা লক থাকে, হ্যাঁ, একটা সিকিউরিটির জন্য, সেখানে গিয়ে তারা আমাকে নিয়ে যাচ্ছে একজন বড় সন্ত্রাসী হিসেবে। এবং সবার কাছে তারা বললো যে আমরা একটা বড় সন্ত্রাসীকে নিয়ে যাচ্ছি এবং সে বম নিয়ে এসেছে, গাড়িটা উঠিয়ে দেবে, আপনাদের নিরাপত্তার জন্য আমরা তাকে নিয়ে যাচ্ছি। সো তারা কিন্তু আমাকেই নামিয়ে নিয়ে গেল, সাথে আর কিছু নিয়ে গেল না। তাহলে বম কোথায়, জিনিস কোথায়? এনিওয়ে, সবাই আতঙ্কগ্রস্ত ছিল, এই জন্য কেউ এগুলো প্রশ্ন করেনি, বা লোকজন বুঝতে পেরেছে। নামার পরে আমাকে নিউ নেশন পত্রিকার সামনে ওই জায়গায় তাদের গাড়িগুলো দাঁড় করা ছিল। ইত্তেফাক মোড়ে এবং নিউ নেশন কিন্তু কাছাকাছি। ইনকেলাব পত্রিকাও কিন্তু এই জায়গায় ইত্তেফাক মোড়েই পড়েছে। তো ওখানে সাদা দুটা মাইক্রোবাস ছিল, একটাতে আমাকে উঠালো, এভাবে অস্ত্র দিয়ে আমাকে ঠিক দিয়ে তারা ধরে রাখে। এবং তারপরে তারা আসলে বেসিক্যালি আমি কোথায় থাকি সেখানে আমাকে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করে, আমাকে ফোর্স করে। আমি আমার কেন্দ্রীয় সভাপতি দেলোয়ার হোসেন সাইদি ভাই সহ আমরা একসাথেই সেখানে থাকতাম। তো এটা খুবই চ্যালেঞ্জিং ছিল আমার জন্য যে সেই সময় তাদের টর্চার, এবং গাড়িতে ওঠানোর পরেও তখন কিন্তু টর্চার করতে থাকে। এর মধ্যে নিজেকে ধরে রাখা এবং কোনো কিছু সংগঠনের ক্ষতি না হয় এমন একটা পরিস্থিতিতে নিজেকে সামাল দেয়া, এটা অত্যন্ত কঠিন ছিল। তারপরও তারা নিয়ে যেতে চেয়েছিল, আমি আমার ওই বাসার কথা না বলে তাদেরকে ধোঁকা দেওয়ার জন্য বেসিক্যালি আমি অন্য যাত্রাবাড়ির দিকে একটা কথা বলি। তো ওদিকে তারা যেতে চাচ্ছিল। তারপরে ওখানে টিকাটুলি ব্রিজ আছে, একটু পরে জাস্ট 1 মিনিটের মধ্যে টিকাটুলি ব্রিজের ওখানে যাওয়ার পরে দেখেন আল্লাহর রহমতে তারা কিন্তু যায় নাই, তারা তখন ঘুরে গেছে। একদিন আমাকে বলতেছিল যে রাত হয়ে গেছে, এখন না যাই, অফিসে চলে যাই বলে গাড়িটা ঘুরিয়ে ফেললো। তারপরে আমাকে নিয়ে গেলো মিন্টু রোডের ডিবি অফিসে। আমি ওখানে আগে যাইনি, চিনি না, বাট একজন পুলিশ কর্মকর্তা আমাকে কানে কানে বললেন যে এডিসি শহীদুল্লাহ হচ্ছেন, আমাকে ধরেছেন, তার আন্ডারে আমি আছি, এবং এটা মিন্টু রোড ডিবি অফিস। তারপর ওখানে আমাকে নিয়ে যাওয়ার পরে আশিক, আর উনিও আরেকজন এডিসি আশিক, এই দুজন মিলে আপনার রাত প্রায় 3টা পর্যন্ত আমার সাথে আমার যে ল্যাপটপ ছিল সে ল্যাপটপ ওপেন করে তারপরে বিভিন্ন বিষয়গুলো জিজ্ঞাসাবাদ এবং টর্চার তারা চালাতে থাকে। তাদের হাতে লাঠি ছিল, লাঠি দিয়ে টর্চার করেছে, এবং তাদের টর্চারের ধরনগুলো ছিল আপনার ডান হাত, বাম হাতের এই পিছনের অংশগুলো, আপনার পায়ের অংশ, আপনার হাঁটু, আপনার উরু, আপনার পিছনের যে কোমরের সাইডগুলো, এগুলোতে আপনাকে টর্চার করা, নার্ভাস করে দেওয়া। হ্যাঁ, সো এটা সবাইকেই করে। ডিবি অফিসে যাদেরকে নেয়, আমার মনে হয় না যে স্পেশালি বিরোধী দলের রাজনৈতিক নেতৃবৃন্দ যাদেরকেই নেয় বা কর্মীদেরকে নেয়, তাদের সবাইকে এই ধরনের টর্চারগুলো তারা করে থাকে। হয়তো আমার ক্ষেত্রে বেশি হতে পারে, কম হতে পারে। তো এইভাবে আমি 2 দিন এবং 3 রাত অলটুগেদার এই সময়টা ছিল। এর মধ্যে তারা 6 বার ওই রাতসহ সকালে নিয়ে আসতো 10টার পরে একবার, রাতে নিয়ে আসতো কখনো 9টা, কখনো 10টার দিকে। সেম প্রক্রিয়ায় প্রতিটি বার তারা এইভাবে একের পর এক টর্চার করে গিয়েছে। এবং শেষ দিন হচ্ছে আপনার আরেক এডিসি মোল্লা নজরুল, তিনি মনিরুলের পরের পোস্টে ছিলেন, মোল্লা নজরুল। শেষ দিন উনি আবার
উনিও ওনার কাছে একটা লাঠি ছিল, ওনার পিছনের একটা থাই গ্লাস দিয়ে আটকানো একটা রুম থেকে, সেই রুম থেকে উনি একটা লাঠি নিয়ে আসেন, কাপড় দিয়ে মোড়ানো সেই ধরার অংশটা। তারপরে উনিও একই কায়দায় টর্চার করতে থাকেন, এবং তার টর্চারটা অনেক বেশি কষ্টকর ছিল এবং অপমান করেছিল। আমি সেদিকে যাচ্ছি না। এবং তারপর তারা মতিঝিল থানায় দিয়ে দেয়। মতিঝিল থানায় এবং কুটে দেওয়ার পরেও কিন্তু আমাকে 3 দফায় রিমান্ড মঞ্জুর করা হয়, একবার 5 দফায়, একবার 2 দফায় এবং আরেকবার 1 দফা। তো 5 দফা এবং 2 দফার যে রিমান্ডটা ছিল, প্রত্যেকটা রিমান্ডেই আমাকে নির্যাতন করা হয়েছে অন্যায়ভাবে, কোনো কারণ ছাড়াই, শুধুমাত্র রাজনৈতিক অ্যাফিলিয়েশনের কারণে। নির্যাতনের কারণে আপনার শারীরিক মানসিক তো আর অবশ্যই হয়েছে, আপনার শারীরিক কোন আঘাতটা আপনাকে বেশি? আমি এখানে একটু মতিঝিল থানা যারা আমাকে টর্চার করেছে নামগুলো একটু বলে দিই, অন দ্য রেকর্ডগুলো থাকা উচিত। ওখানে সেকেন্ড অফিসার ছিলেন ফরমান আলী, কালো করে, ওনার বাড়ি গোপালগঞ্জ, আমি পরে জেনেছি। এবং 2 জন এসআই মুকাররম এবং আরেকজন এসআই আজিজ, এদের আন্ডারেই আমি রিমান্ডে ছিলাম এবং তারা রিমান্ডে আমার সাথে এ ধরনের ব্যবহারগুলো করেছে। এবং শুধু আমি না, আমার সাথে ওই সময় মতিঝিল থানা রিমান্ডে আমাদের স্কুল গোয়িং স্টুডেন্টরা ছিল, অনেকেই কলেজ গোয়িং স্টুডেন্টরা ছিল। এই বয়সের অনেক স্টুডেন্টদেরকে বিভিন্ন সময় মিছিল থেকে ধরে তাদেরকেও অকথ্যভাবে নির্যাতন করেছে। আমি চেষ্টা করেছি যেন তাদেরকে তাদের পুলিশের কর্মকর্তাদের সাথে কথা বলে অ্যাটলিস্ট এই ছোটো মানুষগুলোকে যেন নির্যাতন না করে। আমি কথা বলেছি, কিন্তু সম্ভব হয়নি। আপনি যেটা বলেছেন শারীরিক ব্যাপারগুলো, ইয়াস, আমার তো বিশেষ করে ডিবি অফিসের নির্যাতনের পর থেকেই আমার এই বাম হাতের এই এটা ভেঙে গিয়েছিল। এটা এখনও ভালো হয়নি, বাট ব্যথা নেই, এখন ঠিক আছে আলহামদুলিল্লাহ। বাট এখানে শক্তি নেই, শক্তি করে আমি ধরতে পারি না। আর হচ্ছে আমার লোয়ার ব্যাকে, কোমরের দিকে ডিস্কে একটু ফ্র্যাকচার আছে। শরীরের হাঁটুর নিচে এবং পায়ের তলাসহ এগুলোতে ব্যথা আছে এবং এটা একটা ক্রনিক পেইনে পরিণত হয়েছে। এবং আমি বাংলাদেশে অনেকক্ষণ চিকিৎসা নিয়েছি। আমি টার্কিতে ছিলাম, আপনি জানেন, টার্কিতেও আমি অনেক চিকিৎসা নিয়ে, যতক্ষণ ছিলাম টার্কিতে চিকিৎসা নিয়েছি। এবং এই অসুস্থতার কারণে আমার ফুল ফ্রি স্কলারশিপে থাকা আমার পিএইচডি স্কলারশিপটা আমি কমপ্লিট করতে পারিনি শারীরিক সমস্যার কারণে, কারণ অনেক রিসার্চের কাজ ছিল। আমি তারপরে লন্ডনে চলে আসি। এখানে আসার পরেও আমার চিকিৎসা নিয়েছি, আলহামদুলিল্লাহ আগের চেয়ে আমি ভালো আছি। আগে আধা ঘন্টা বসেও কাজ করতে পারতাম না, এখন অনেকক্ষণ বসে কাজ করতে পারি।